আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 13 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 15 জুলাই খুলছে গেমন সেতু, সাংসদ কনাথ পুরকায়স্থকে জানালেন কর্তৃপক্ষ। উন্নয়নের ক্ষেত্রে উদারবন বিধানসভা যদি 95 মার্কস পায় তবে কাঠিগড়ার মিলবে মাত্র 5 মার্কস, বললেন সাংসদ কনাথ পুরকায়স্থ। রাহুল খালগের জনসভায় যোগ দিতে গুয়াহাটি যাচ্ছেন শ্রীভূমির 5 শতাধিক কংগ্রেস কর্মী, বললেন জেলা সভাপতি তাপস পুরকায়স্থ। বদরপুরে সড়ক দুর্ঘটনা, ডিম বোঝাই লরি উল্টে ক্ষতিগ্রস্ত 3 দোকান। পাইখানে চলল বুলডোজার, বেদখলমুক্ত 1038 বিঘা জমি, উচ্ছেদে উত্তেজনা, আত্মহত্যার চেষ্টা। এবং সর্বশেষ খবরটি হলো প্রয়োজনে আরও ধ্বংসাত্মক হামলা ইরানে, হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। মধ্যপ্রাচ্যে ফের ঘনীভূত যুদ্ধের মেঘ। এবারে শুনুন বিস্তারিত খবর। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের আগেই খুলছে গেমন সেতু। শনিবার রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থকে এমনটা জানালেন এনএইচআইডিসিএল-এর কর্মকর্তারা। প্রথমে কালাইন মণ্ডল বিজেপির কার্যকর্তা সম্মেলন এবং পরে কাঠিগুড়া মণ্ডল বিজেপির সংবর্ধনা সভা সেরে সেতু পরিদর্শনে গেলে সাংসদকে এমনটা জানান এনএইচআইডিসিএল-এর কর্মকর্তারা। শনিবার কালাইন কাঠিগুড়া এসেছিলেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ। কালাইনে মণ্ডল বিজেপির কার্যকর্তা সম্মেলনে অংশ নেন তিনি। পরে কাঠিগুড়া মণ্ডল বিজেপি আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন। দুই সভাতেই নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে এক হাত নেন তিনি। বলেন, খলিল উদ্দিন মজুমদার একজন অকর্মণ্য বিধায়ক, নিজের বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তেমন কিছুই করতে পারেননি তিনি। বিধানসভার ভেতরে তো দূর, জেলা আয়ুক্তের কার্যালয়ে কথা বলার ক্ষমতা নেই তার। সাংসদ কনাথ পুরকায়স্থের কথায় 2021 সালে এখান থেকে কংগ্রেস বিধায়ক নির্বাচিত হয়েছেন। উন্নয়নের ক্ষেত্রে এখন পিছিয়ে পড়েছে কাঠিগুড়া, ফলে 2026 সালের নির্বাচনে এখান থেকে বিজেপির বিধায়ক নির্বাচন করার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিন নবনিযুক্ত শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্যেরও কড়া ভাষায় সমালোচনা করেন সাংসদ। বলেন, দিন 3 আগে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমকে অকর্মণ্য বলে আখ্যায়িত করেন জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য, কিন্তু নিজের দলের কাঠিগড়ায় বিধায়কের খোঁজ নেই। স্বদলীয় বিধায়কের অকর্মণ্যতায় এই কেন্দ্রের মানুষ রাজ্য জুড়ে চলা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। জেলা কংগ্রেস সভাপতিকে আগে নিজের ঘরের খোঁজ রাখার পরামর্শ দেন রাজ্যসভার এই সাংসদ। তার কথায়, উন্নয়নের ক্ষেত্রে উদারবন বিধানসভা কেন্দ্র যদি 95 মার্কস পায় তবে কাঠিগড়ার মিলবে মাত্র 5 মার্কস। তাই অন্যের সমালোচনার আগে আয়নায় নিজের চেহারা দেখে নেওয়া উচিত কংগ্রেস নেতা সজল আচার্যের। নিজের বক্তব্যে দলের প্রবীণ ও নবীন নেতা কর্মীদের ঐক্য ও সমন্বয়ের উপর জোর দেন তিনি। সাংসদ কনাথ পুরকায়স্থ বলেন, দলের প্রবীণ নেতা কর্মীদের অবদানের কথা মনে রাখতে হবে সবাইকে। তাদের নিরলস প্রচেষ্টায় দল আজকের দিনে ক্ষমতাসীন, কিন্তু এক সময় যারা দলের স্বার্থে কাজ করেছেন, বহু ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দল ক্ষমতাসীন হবে এমন স্বপ্নে বিভোর হয়ে দলের জন্য কাজ করেননি। এনএইচআইডিসিএল-এর স্থানীয় আধিকারিকরা সাংসদকে জানান, সবকিছু ঠিকঠাক চললে 15 জুলাই খুলে দেওয়া হবে সেতু। তবে সবকিছু নির্ভর করছে প্রকৃতির উপর। বৃষ্টি বাদল না আসলে 15 জুলাই 6 নং জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে ফের যানবাহন চলাচল শুরু হওয়াটা প্রায় নিশ্চিত। পরবর্তী খবর, রাহুল খালগের জনসভায় যোগ দিতে গুয়াহাটি যাচ্ছেন শ্রীভূমির 5 শতাধিক কংগ্রেস কর্মী, বললেন তাপস পুরকায়স্থ। 26 বিধানসভার ডঙ্কা বাজাতে খালগেকে সঙ্গে নিয়ে গুয়াহাটি আসছেন সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। আসামের রাজধানীতে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে কর্মী সমর্থক নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলা কংগ্রেস। গুয়াহাটির এই সমাবেশকে সামনে রেখে শনিবার শ্রীভূমির ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হয় এক কর্মী সভা। এতে আলোচনা করতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, আগামী 16 জুলাই রাজ্যে আসছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর এই সভাকে সফল করে তুলতে জেলা কংগ্রেস প্রত্যেক বুথ, মণ্ডল, ব্লক, জেলা স্তর থেকে প্রতিনিধিরা গুয়াহাটি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। শ্রীভূমির ওই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের দেবব্রত সাহা, শফিউর রহমান 2 পর্যবেক্ষক। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের পৌরোহিত্যে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় জেলার সব বিধানসভা এলাকা থেকে কম করে 5 শতাধিক কংগ্রেস কর্মী খার্গে ও রাহুল গান্ধীর জনসভায় অংশ নেবেন বলে সভাকে নিশ্চিত করেন ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস, বুথ কংগ্রেস, এনএসইউআই, সেবা দল, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ওবিসি বিভাগ, এসসি বিভাগ ও কিষাণ সেলের সভাপতিরা। আগামী দিনে জেলা কংগ্রেসের নেতৃত্বে জেলা জুড়ে কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করতে এক নয়া রূপরেখা তৈরি করেছেন সভাপতি তাপস পুরকায়স্থ। পরবর্তী খবর, বদরপুরে সড়ক দুর্ঘটনা, ডিম বোঝাই লরি উল্টে ক্ষতিগ্রস্ত 3 দোকান। বদরপুর থানা এলাকার 37 নম্বর জাতীয় সড়কের কান্দি গ্রামে শুক্রবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। একটি ডিম বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় 10 মিটার দূরে উল্টে যায়। দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা 3টি দোকানের ব্যাপক ক্ষতি হয়। রাত আনুমানিক 2:30টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জয়নাল আবেদিন লস্কর নামে স্থানীয় এক বাসিন্দা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। দেখেন সুফিয়ান আহমেদের মুদির দোকান, মজনুল হকের চায়ের দোকান ও আব্দুল জব্বারের ফার্মাসির উপর গিয়ে পড়েছে ডিম বোঝাই লরিটি। অল্পের জন্য রক্ষা পেয়েছে দুর্ঘটনাস্থলের পাশে থাকা একটি বিদ্যুৎ পরিবাহী ইলেকট্রিক খুঁটি। দুর্ঘটনার সময় দোকানগুলোতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। জানা গেছে HP12S 9181 নম্বরের লরিটি হরিয়ানা থেকে আসছিল, গন্তব্য ছিল ভাঙ্গা, কিন্তু গন্তব্যের মাত্র 4 কিলোমিটার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। এই ঘটনায় লরি চালক ও সহকারী দুজনই অক্ষত রয়েছেন। শনিবার সকালে খবর পেয়ে বদরপুর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরিটি নিজেদের হেফাজতে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সড়কের এই গুরুত্বপূর্ণ বাঁকে NHIDCL কর্তৃপক্ষ কোনো সাবধানতামূলক চিহ্ন বা সতর্কতা বোর্ড বসায়নি। তাই স্থানীয়দের দাবি, দ্রুত এসব বাঁকে উপযুক্ত সতর্কতা চিহ্ন বসানোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা যায়। পরবর্তী খবর, পাইখানে চলল বুলডোজার, বেদখল মুক্ত 1038 বিঘা জমি, উচ্ছেদে উত্তেজনা, আত্মহত্যার চেষ্টা। কষ্ট করে তিল তিল করে গড়ে তোলা ঘর চোখের সামনে বুলডোজারের ধাক্কায় ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে কার সহ্য হবে? তাই উচ্ছেদকৃত লোকদের খোলা হুমকি পুলিশকে, লাঠি পিস্তল রেখে আসো, দেখে নেব। নিজের ঘর ভাঙতে দেখে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। কোনো উপায় না পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যায় উদ্যত হন ফয়জুল হক। কিন্তু অনুনয় বিনয় হুমকি কিছুতেই ক্ষমা মিলেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে পাইকান সংরক্ষিত বনাঞ্চল শনিবার বেদখল মুক্ত করেছে গোয়ালপাড়া প্রশাসন। বিশাল পুলিশ CRPF বাহিনীর সমরসজ্জা ছিল আগে থেকেই। 40টি এক্সকেভেটরও প্রস্তুত করে রাখা হয়েছিল। তাই শনিবার সকাল 7টা থেকে শুরু হয় পাইকান সংরক্ষিত বনাঞ্চল বেদখল মুক্ত করার অভিযান। একদিক থেকে ভাঙ্গা শুরু হয় ঘরদুয়ার, পাকা ঘর, কাঁচা ঘর, কিছুই আর আস্ত থাকেনি। হাট বাজার, মসজিদ, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সবকিছু গুড়িয়ে দেয় বুলডোজার। কয়েক ঘন্টার মধ্যে খালি হয়ে যায় পুরো জমি। পাইকানের 1038 বিঘা জমি বেদখল মুক্ত হয়ে রয়েছে। এবার হাতি মানুষের সংঘাত রোধ করতে সেই ফাঁকা জমিতে বনাঞ্চল সৃষ্টি করবে বন বিভাগ। বাঁশ রোপণ করা হবে যাতে হাতির খাদ্য হয়। শালবন গজাবে, ফলে নিজে থেকে অরণ্যে পরিণত হবে বেদখল মুক্ত অঞ্চল। তাই 1080টি পরিবারকে উচ্ছেদ করে পুরো এলাকা ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা করছে বন বিভাগ। উল্লেখ্য, একসময় 711 হেক্টর ভূমি নিয়ে গঠিত এই পাইকান বনাঞ্চল ছিল বন্য জীবজন্তুর বসতি, কিন্তু এর মধ্যে 138 হেক্টর জমি বেদখল হয়ে যায়। ফলে দুধনৈ সহ আশপাশ এলাকায় হাতি মানুষের সংঘাত বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হয়। তাই পাইকান বনাঞ্চল পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। কিন্তু শনিবার উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে স্থানে স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনের নোটিশ হাতে পেয়ে এবং ঘন ঘন পুলিশের সতর্কবার্তার জেরে অর্ধেকের বেশি পরিবার অবশ্য আগে থেকেই ঘরদুয়ার ভেঙে সরে যায়।
ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। প্রথম দিকে অবশ্য জমি ঘরদুয়ার ভাঙতে বাধা দেন স্থানীয় লোকেরা, প্রতিরোধ গড়ার চেষ্টা করা হয়। উত্তেজিত হয়ে কেউ কেউ পুলিশকে হুমকি দেন, মুখ্যমন্ত্রীকেও গালমন্দ করা হয়, কিন্তু পুলিশের বিশাল বাহিনীর সামনে সেই প্রতিরোধ মাথা তুলে দাঁড়াতে পারেনি। পুলিশ সিআরপিএফের 1000-এর বেশি জওয়ান ঘিরে রাখে পুরো এলাকা, ফলে উচ্ছেদে বাধা হয়নি কিছুই, বরং প্রচণ্ড গরমে কিছু পুলিশ কর্মী অসুস্থ ক্লান্ত বোধ করেন। তাদের এক্সকেভেটরে তুলে শিবিরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে পাইখানে। উচ্ছেদ অভিযানে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য পাইখানে আগে থেকেই জারি করা হয় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ফলে উচ্ছেদকৃত ব্যক্তিদের পাশে দাঁড়াতে গেলে কংগ্রেস ও ইউডিএফ বিধায়কদের বাধা দেয় পুলিশ প্রশাসন। উচ্ছেদস্থলের প্রায় 2 কিলোমিটার দূরেই আটকে দেওয়া হয় তাদের। এ নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে তীব্র বাদানুবাদও হয় বিরোধী বিধায়কদের। হাইকোর্টের নির্দেশে বনাঞ্চলে উচ্ছেদ করার বলা হলেও বিরোধীদের দাবি আদালতে পুনর্বাসনের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে। উচ্ছেদকৃত লোকদের জন্য খাবার জলের ব্যবস্থা করার কথাও বলেছে আদালত, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে শত চেষ্টা সত্ত্বেও পাইখানে প্রবেশের অনুমতি মিলেনি বিরোধী বিধায়কদের। পরবর্তী খবর, প্রয়োজনে আরও ধ্বংসাত্মক হামলা ইরানে, হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের মেঘ ঘনীভূত, ইরানের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। ইরান যদি ইসরায়েলের দিকে চোখ তুলে তবে তাদের মাটিতেই আরও তীব্র হামলা চালানো হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ইরান যদি ইসরায়েলকে হুমকি দিতে বা ক্ষতি করতে চায় তবে তেল আবিবের পাল্টা হামলা হবে অতীতের চেয়েও ভয়ঙ্কর। তেল আবিবে ইসরায়েলি বায়ুসেনার এক অনুষ্ঠানে দাঁড়িয়ে কাটজ বলেন, ইসরায়েলের লম্বা হাত তেহরান, তারাবিজ বা ইস্পাহান ইরানের যে কোনো শহরে পৌঁছতে সক্ষম। আমাদের ধৈর্য সীমিত, প্রয়োজনে আবারও হামলা চলবে, আরও ভয়ঙ্করভাবে। এই হুঁশিয়ারি এলো এমন এক সময়ে যখন জুন মাসের ভয়াবহ সংঘর্ষের ক্ষত এখনও শুকায়নি। গত 12 জুন অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইসরায়েলি বিমানবহর তেহরান সহ একাধিক ইরানি শহর এবং পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়া ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি ঘাঁটির দিকে। যুদ্ধ পরিস্থিতি চূড়ান্তে পৌঁছানোর মুখে দাঁড়িয়েছিল দুই পক্ষ। তার ঠিক পরে 21 জুন রাতে মার্কিন বিমান বাহিনী অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের 3 গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান ধ্বংস করে। তারপর ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন একটি সাময়িক যুদ্ধবিরতি হয় ইরান ইসরায়েলের মধ্যে। তবে সেই বিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে। বিশেষত যখন ইসরায়েল দাবি করছে ইরান এখনও পর্যাপ্ত পরিমাণে পরমাণু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সংরক্ষণ করে রেখেছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড়সড় বিপদ হতে পারে বলে মনে করছে তেল আবিব। বিশ্লেষকের মতে নেতানিয়াহু সরকারের এই হুমকি শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং পশ্চিম এশিয়ায় এক নতুন সংঘাতের সূচনা করতে পারে। পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক মহল। পর্যবেক্ষকদের আশঙ্কা, ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে এগোলে এবং ইসরায়েল তা প্রতিহত করতে আগ্রাসী পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে এক পূর্ণমাত্রার যুদ্ধের সূত্রপাত হতে পারে, যার প্রভাব সারা বিশ্বে পড়তে বাধ্য। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।